তুমি তো আমার মুখ্যমন্ত্রী, তুমি তো আমার শিক্ষামন্ত্রী। সেই শিক্ষামন্ত্রী জেলে থাকবে চাকরি বিক্রি করেছে বলে? তাহলে বিকল্প কে? বামেরা বিকল্প। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারটার পতন যতদিন না হবে ততদিন তাদের চাকরি পাওয়ার জট খুলবে না। নমস্কার। আগামী 7 তারিখ ব্রিগেড সমাবেশ। এই ব্রিগেড সমাবেশ হতে চলেছে ডিওয়াইএফআই এর নেতৃত্বে, এবং এই ডিওয়াইএফআই এর নেতৃত্বে ব্রিগেড সমাবেশের আগে বাংলার উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম গোটা বাংলা চষে বেরিয়েছেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। আগামী ব্রিগেড সমাবেশে তিনি কি বক্তব্য রাখবেন বা ব্রিগেড সমাবেশকে কিভাবে তিনি দেখছেন, ঠিক ব্রিগেড সমাবেশের আগে প্রথম সিএনএর মুখোমুখি ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। আপনাকে স্বাগত জানাই প্রথমে সিএনএ। প্রথম নির্বাচনেই আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এরপর গোটা বাংলা জুড়ে একটা ইনসাফ যাত্রা শেষ করলেন। কি অভিজ্ঞতা এই যাত্রার? ব্যক্তিগতভাবে একজন মানুষকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, সংসদীয় গণতন্ত্রে এটাই নিয়ম। কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সিপিআইএম, এবং সিপিআইএম সেখানে এবিসিডি যাকে খুশি দাঁড় করাতে পারতেন, সেক্ষেত্রে একজন ব্যক্তিকে দাঁড় করিয়েছেন ঘটনাচক্রে, সে আমি। আর ইনসাফ যাত্রা ডিওয়াইএফআই করেছে, এবং সেটা একটা পদযাত্রা। ডিওয়াইএফআই এর ইতিহাসে এটা নতুন কোনো কর্মসূচি নয়। দীর্ঘদিন ধরে ডিওয়াইএফআই গঠনমূলক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থেই পশ্চিমবঙ্গের মাটিতে বারে বারে পদযাত্রা করেছে, এবং 12টা বছর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে সরকার পশ্চিমবঙ্গ রাজ্যে চলছে তাতে প্রতিটা ছত্রে দুর্নীতি, এবং যে দুর্নীতি পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের কাজের ভবিষ্যৎকে খুন করেছে, তাহলে খুনের ইনসাফ চাইতে রাস্তায় বিপ্লবী যুব সংগঠনের একজন কর্মী হিসাবে আমাদের নামাটা দায়বদ্ধতা। সেই জায়গায় দাঁড়িয়ে এই উত্তর থেকে দক্ষিণ বহু দলীয় কর্মীর সঙ্গে আপনার কথা হয়েছে, দেখা হয়েছে, কোথাও কি দলীয় কর্মীদের কাছ থেকে দলের আভ্যন্তরীণ কোনো কিছু পরিবর্তনের দাবি উঠছে? আভ্যন্তরীণ আমাদের অর্গানাইজেশনের পরিবর্তন বলতে তো সেরকম কিছু নেই। ডিওয়াইএফআই চিরকাল মাটিতে নেমে কাজ করে, তার জন্য আমাদের ইউনিট কমিটি আছে প্রায় 4000, আমাদের লোকাল কমিটি আছে প্রায় 670টা, আমাদের 22টা জেলা কমিটি। এরা তো প্রতিদিন বুথে নেমেই কাজ করে। আলাদা করে ভেতরের কিছু চেঞ্জ করতে হবে সেটা নয়, মাটিতে নেমে কাজ করতে হবে, মানুষের জন্য রাজনীতি করা। আমরা প্রত্যেকের রাজনৈতিক কর্মী, ফলে মাটিতে নেমে কাজ করতে গিয়ে কোথাও কোথাও এই দাবিটাও উঠছে বলে শোনা যাচ্ছে যে জেলা নেতৃত্ব বা নিচুতলার বা জেলা স্তরের কিছু মানুষ যারা এখনো একেবারে কোড আনকোড অহংকারটি ছাড়তে পারছেন না, তারা অনেকেই হয়তো মনে করছেন যে তারা এখনো বোধহয় সরকারে আছে, যেটা নিচুতলার যুব কর্মীদেরও কাজ করতে অসুবিধে হচ্ছে, এরকম অভিযোগও শোনা যাচ্ছে। কতটা সঠিক? শুনিনি, আমরা শুনতে পাইনি। আর বামপন্থীদের মধ্যে এই যে সরকারে থাকার অহংকার, কই আমি তো অধীরেন লেটকে দেখলাম না, শুনি তো নি, দেখিও তো নি। আমাদের সাথে প্রাক্তন মন্ত্রী অঞ্জু কর কিলোমিটারের পর কিলোমিটার হাঁটলেন, কই আমি তো দেখলাম না। আমি কেন, আমাদের যারাই আমরা ইনসাফ যাত্রায় হেঁটেছি, কই আমরা তো কাউকে দেখিনি। আর রাজনীতি হয় মানুষের জন্যে, এবং বামপন্থীরা মানুষের জন্যই রাজনীতি করে। দক্ষিণপন্থীরা কী হিসাবে রাজনীতি করে, আমার এখনও সেই রাজনৈতিক পরিসরে, এত বড় পরিসরে কাজ করার আমার সুযোগও হয়নি, এবং রাজনীতি গোটা জীবন ধরে করলেও সবটা যে বুঝে যাব এমনটাও আমি মনে করি না। ফলে তাদের রাজনীতি আর যাই হোক মানুষের জন্য নয়। বেশ, তাহলে ব্রিগেডের যে সমাবেশ হতে চলেছে কতটা স্বতঃস্ফূর্তভাবে সেই ব্রিগেডের আপনি জনপ্লাবন আসবে বলে মনে করছেন? যেভাবে 50টা দিন ধরে মানুষ স্বতঃস্ফূর্তভাবেই লড়াইয়ের মাটিতে সংগ্রামী জনতা নেমেছে। আপনি আমি দুজনেই তো পশ্চিমবঙ্গের মানুষ,
এবং এই পশ্চিমবঙ্গের যা ইতিহাস আছে, বাংলার যা ইতিহাস আছে, সেই বাংলার ইতিহাসে জনগণ চিরকালের সংগ্রামী। আমি আমার পরিবারেও দেখেছি, আমি আমার ইতিহাস বইতেও পড়েছি, আমি আমার স্কুল, কলেজ এবং রাজনীতির জীবনেও দেখেছি, এবং আমি আমার সহযোদ্ধাদেরকেও দেখেছি সবার জন্য চাকরি চাইতে গিয়ে সামনের সারিতে দাঁড়িয়ে থেকে 16টা পুলিশের লাঠি খেয়ে মৃত্যুবরণ করতে। ফলে সেই সংগ্রামী জনতারাই ব্রিগেডে জমায়েত হবে এবং ইনসাফের দাবিতেই লড়বে। বেশ, ইনসাফ যাত্রা আপনারা নাম দিয়েছেন এবং প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি জেলায়, জেলা স্তরের যে সমস্যাগুলো সেগুলো আপনারা এই ইনসাফ যাত্রায় আলাদা আলাদা করে তুলে ধরেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার বহু মানুষ দীর্ঘদিন ধরে ইনসাফ চাইছে, যেমন ধরুন আনিস খানের পরিবার রয়েছে, আরও এমন বহু। কতটা ইনসাফ তাদের দেওয়া সম্ভব বা কতটা দিতে পারবেন? ইনসাফ কে দেয়? কোনো একজন ব্যক্তি না। ভারতবর্ষের যে সিস্টেমের মধ্যে আমরা আছি, পশ্চিমবঙ্গের যে সিস্টেমের মধ্যে আমরা আছি, আমরা একটা ব্যবস্থাকে তৈরি করেছি। সেই ব্যবস্থা মানুষের অধিকারকে রক্ষা করে, সেই ব্যবস্থা মানুষের অধিকার খর্ব হলে তার জন্য রুখে দাঁড়ায় এবং তারপরেও যদি কেউ তার অধিকারকে খর্ব করে তাকে শাস্তি দেয়। আমরা বলছি ব্যবস্থাটা কি ঠিক করে চলছে? যদি ব্যবস্থাটা ঠিক করে চলতো তাহলে বিনা অভিযোগে একটা ছেলেকে পুলিশ আমার ট্যাক্সের টাকায় পেট্রোল ভরে রাত্রি 11টার পর বিনা অভিযোগে পেট্রোলিং করতে তার বাড়ি চলে গেল, আর তার বাড়ি গেল তো তাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিল। একটা ছেলে মরে গেল না, সে বেঁচে আছে, তাকে একবার পা দিয়েও ঠেলে ফেলে উঠে দেখবে না যে সোজা করে যে মরে গেছে না বেঁচে গেছে। তারপরে সে চলে গেল, তারপর ওই 15 মিনিটের দূরত্ব আমতা থানার থেকে ওই সারদা খাঁপাড়া, সেখানে 15 মিনিটের দূরত্ব তাকে অতিক্রম করতে 9 ঘন্টা লাগলো। পোস্টমর্টম রিপোর্ট যখন করলো তখন তার বাড়ির লোককে রাখলো না। এই ধরনের একটা মানে অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ার মৃত্যু, তারপরে তার লাশটাকে তুলতে হলো কবর থেকে। তারপরে একজন নিউজ চ্যানেলের কর্মী তিনি চলে গেলেন, বললেন দিদি আমাকে পাঠিয়েছে, তুমি দিদির পীড়িতের ভাই, তুমি কেন যাবে? এটা সিস্টেমের মার্ডার, তুমি কেন যাবে? তাহলে তুমি কেন গেছিলে? তারপরে সেখানে রাজ্যের মন্ত্রী তিনি কেন গাড়ি করে বেয়ে চলে গেলেন? কেন তাদেরকে বললেন? এটা আমি বলছি না, এটা সালিম খান বলছেন, সাবির খান বলছেন, আমাদেরকে টাকা দিতে চেয়েছে, আমাদেরকে চাকরি দিতে চেয়েছে। কেন? বকটুয়ে যাদেরকে তন্দুরি করলেন তাদেরকেও চেক দিতে চলে গেলেন, আনিসকে ঠেলে মারলেন তাকেও চেক দিতে চলে গেলেন। তাহলে একটা সিস্টেম কোলাপস করছে। এই সিস্টেমই ইনসাফ দেবে। সিস্টেম যদি ইনসাফ দেবার মতন পোক্ত এবং যোগ্য জায়গায় না যায়, যুবদের কর্তব্য হলো এটা চিরকাল, আজ বলে না, চিরকাল সিস্টেমকে সেই পোক্ত এবং যোগ্য জায়গায় নিয়ে আসতে হয়। এবং এই সিস্টেম আমরা তৈরি করেছি, আমরা মানে আমি, আপনি, আমরা প্রত্যেকে। তাহলে তো এই সিস্টেমটাকে পরিবর্তনেরও প্রয়োজন রয়েছে। এই মুহূর্তে ডিওয়াইএফআই বলুন বা বামেরাও বলুন, তারা কি এই অবস্থায় রয়েছে বা মানুষ কি বামেদেরকে ফের একবার বিকল্প হিসেবে ভেবে নিতে পারে বলে আপনি মনে করছেন? এই পুরো যাত্রার মধ্যে দিয়ে মানুষের সঙ্গে মিশে কি মনে হয়? লুটের বিরুদ্ধে বিকল্প তো একমাত্র বাম। পশ্চিমবঙ্গের কথা তো ছেড়েই দিন। জেলের ভিতরে এখন আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী, আমরা ছোটতে ছিলাম, আমি দেখেছি আমার বাড়িতে যে আমার বাড়িতে আমাদের আত্মীয় স্বজনরা ছোটতে আমাদেরকে যেমন বলতো যে গরমের বিপরীত শব্দ কি, ঠিক সেরকম বলতো শিক্ষামন্ত্রীকে, গর্বের সাথে বলতাম শিক্ষামন্ত্রী এই, মুখ্যমন্ত্রী এই, যে পার্টিরই তিনি হন, তিনি তো আমার মুখ্যমন্ত্রী, তিনি তো আমার শিক্ষামন্ত্রী। সেই শিক্ষামন্ত্রী জেলে থাকবে চাকরি বিক্রি করেছে বলে? তাহলে বিকল্প কে? বামেরা বিকল্প। এবং মানুষ নিজেদের লড়াইয়ের সাথীকে চিরকাল চিনে নেয়। তাই বিডিওকে আর পুলিশকে নামানো সত্ত্বেও রাজীবুর খুন হয়েছে, মনসুর খুন হয়েছে, রিন্টু শেখরা খুন হয়েছে। আমরা বামেদের বারংবার মানে ডিওয়াইএফআই কেও দেখছি, বামেদেরও দেখছি, তারা পথে নামছেন, আন্দোলন করছেন, মানুষের দাবিতে তারা আন্দোলন করছেন। ব্রিগেড সমাবেশ করলেও বিপুল সংখ্যক মানুষও হচ্ছে, কিন্তু ভোটের বাক্সে তার প্রতিফলন আসছে না, কেন মনে হয়? আমি যেহেতু আপনি একজন রক্ত মাংসে চেতনায় মস্তিষ্কে একজন মানুষ, আমি আপনাকেই প্রশ্ন করি, যদিও মিডিয়ার মানুষ হবার জন্য আপনার প্রশ্ন করার অধিকার আমাকে এবং আমাকে জবাব দিতে হবে, রাজনৈতিক স্বচ্ছতায় আছে। তো আপনি বুকে হাত দিয়ে বলুন তো, এ গোটা ভারতবর্ষের এমন একটা মানুষ আছে বা সব মানুষ আছে যিনি এই গোটা রাজনৈতিক পদ্ধতিতে অংশগ্রহণ করে, কিন্তু ভোট দেবার আগে তিনি পুরো ভোটটা রাজনৈতিক চিন্তাভাবনা অনুযায়ী দেন, তিনি একজন রাজনৈতিক কর্মী হিসাবে দেন, বা
বা তিনি একজন রাজনীতির অংশ হিসাবে দেন? ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ভোটিং প্রসিডিওরের ডিমেরিটসই তো তাই। যেখানে যারা ভোট দেয় তারা প্রত্যেকে রাজনৈতিক সচেতন হয়ে দেয় না। প্রথম এটা, তাই বলে কি সবটা এটা না। পশ্চিমবঙ্গের মাটিতে আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি, সরকার, সরকারি ব্যক্তি আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, নির্বাচন কমিশনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মানুষের চিন্তা, মানুষের মগজ এবং মানুষের ভোটকে লুট করার জন্য সব রকম মেশিনারি ব্যবহার করে। পঞ্চায়েতে একরকম ভোট লুট, লোকসভাতে বিধানসভাতে আরেক রকম ভোট লুট। নইলে আমার একজন কর্মী সে রাস্তায় দাঁড়িয়ে বলবে যে তৃণমূলকে ভোট না দিলে তুমি লক্ষ্মীর ভাণ্ডার পাবে না। কে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে? তৃণমূল না, পশ্চিমবঙ্গ সরকার। টাকার যোগানদারকে আপনি, আপনি টাকার যোগানদার। তাহলে তৃণমূলের একটা সরকারি পলিসি হতে পারে যে হাতে কিছু প্রকল্পকে ধরিয়ে দেওয়া, ডিমান্ড অ্যান্ড যা মানে চাহিদা এবং যোগানের যা সম্পর্ক, সেই সম্পর্ক অনুযায়ী কতটা পেলেও সেটা মানুষ বিচার করবে। মানুষকে বিচার করার মতন শক্তি দাও। কেন বন্ধ করে রেখেছো কলেজের ভোট? কেন ভয় পাচ্ছ? সমবায়গুলোতে ভোট হলো গোটা পশ্চিমবঙ্গের, এবং কারখানার ভেতরে জুট মিল থেকে শুরু করে এই তো টিটাগড় কাঁচরাপাড়ার যেখানে মানে ডিফেন্সের অস্ত্র তৈরি হয়, গান ফ্যাক্টরি আছে না, সেখানে তো ভোট হলো। কে জিতেছে? একেবারেই সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটু আগেই বলছিলেন শিক্ষামন্ত্রীর কথা। আমরা বাংলার মানুষ বলা যেতে পারে যে এর আগে যা দেখেনি, মানে চাকরি চুরি, রেশন চুরি, এই সমস্ত কিছুই দেখছে। জানি না আর কত কিছু দেখার বাকি আছে, তদন্তও চলছে। আমি আপনাকে বহুবার চাকরি প্রার্থীদের সঙ্গে দেখেছি, তাদের আন্দোলনের সঙ্গে মিশতে দেখেছি, আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে এই চাকরি প্রার্থীরা যারা বছরের পর বছর ধরে রোদে জলে বৃষ্টিতে ভিজে আন্দোলন সংগঠিত করছে, তারা আদৌ চাকরি পাবে? এক কথায় উত্তর দিই, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারটার পতন যতদিন না হবে ততদিন তাদের চাকরি পাওয়ার জট খুলবে না। কারণ জট তৈরি করেছে সরকার। সরকারি চাকরি দেওয়া সব থেকে সহজ কাজ হচ্ছে সরকারি চাকরি দেওয়া। আমার এত পোস্ট আছে, আমি এত পূরণ করতে পারবো। আমি ফিনান্স কমিটিতে আমি দেব যে আমার এতগুলো পোস্টে, এতগুলো সরকারি চাকরিতে নিয়োগ করার প্রয়োজন আছে। ফিনান্স আপনাকে ক্লিন চিট দেবে যে তোমার 60টা লোক দরকার আছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভাড়ারের যা অবস্থা 40টা লোককে লাগবে। 40টা পোস্ট আমি পূরণ করার জন্য আমি একটা নোটিফিকেশন দেব, লিখিত পরীক্ষা নেব, ভাইবা নেব, তার যা ক্রাইটেরিয়া থাকবে আমি লিস্ট টাঙাবো। আমার 40টার জন্য 40 লাখ ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছে, আমি 40 জনকে নিলাম, ভাই 41 নম্বরে তোমার নাম ছিল, আমি তোমাকে দিতে পারিনি কারণ আমার 40টারই আছে। সহজ কাজ তো, বাধা ধরা কাজ, নতুন কাজ তো নয়। গভর্নমেন্ট যখন চুরিকে স্পন্সার করে তখন হয় না। পরীক্ষা তো হচ্ছে, এইবারও টেট পরীক্ষা স্পন্সার করছে। গভর্নমেন্টের যা নোটিফিকেশন দিচ্ছে, গভর্নমেন্ট যেভাবে পরীক্ষা নিচ্ছে, 15 মিনিট আগে কোয়েশ্চেন পাস হয়ে যাবে। তাহলে আপনি পুরো সিস্টেমের মধ্যে একটা ফুটো করে রাখছেন যে আপনি কেস করুন, আপনি জট আছে বলে আপনি ধরে নিন। এত জটিলতা কোনোদিন তা তো জটিলতা ছিল না। তাহলে অপদার্থ। তাহলে যারা আমলারা ছিলেন, যারা আইএসরা ছিলেন, তারা কি করছেন? তাহলে কি তাদেরকে কাজ করতে দিচ্ছেন না? তাহলে কি সবাই দয়মন্তী সেন হয়ে যাচ্ছেন যে সঠিকভাবে কাজ করতে গেলেই তাকে ট্রান্সফার? আর যদি কোনো সরকারি কর্মচারী সঠিকভাবে কাজ করতে চাইছেন, প্রতিবাদ করতে চাইছেন, তাহলে কি আপনি সত্যি তাকে ঘেউ করতে ভাবছেন নাকি? দুর্নীতির তদন্ত হচ্ছে, বহু মানুষ গ্রেপ্তারও হয়েছেন, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে, প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন খাদ্যমন্ত্রী, আরও অনেকেই গ্রেপ্তার হয়েছেন। কিন্তু অনেকেই বলছেন, আপনারাও বলছেন, এর কিংপিন কে এখনো অবধি ধরা যায়নি। যেভাবে দুর্নীতি চলছে তাতে কি মনে হয় যে কিংপিন আপনারা যাকে মনে করছেন তারা ধরা পড়বে? সিস্টেমে চুরি করাটা খুব মুশকিল। ছোটতে, এখন তো সিনেমা দেখার বেশি সময় নেই, ছোটতে সিনেমা দেখেছি, ডাকাতদের দল চুরি করতে যেত। কে সামনে দরজায় দাঁড়াবে, কে পিছনের দরজায় দাঁড়াবে, কে কানের কাছে বন্দুক দেবে, কে সোনাগুলো বার করবে, কে ঘোড়াটাকে জোরে ছুটাবে, দেখতাম।
কোনো হিরো এসে যদি ডাকাতকে ধরে নিত, তাহলে সেই হিরোকে পাল্টা মার দিয়ে সেই ডাকাতকে বের করে নিয়ে আসবে। তাহলে এটা হচ্ছে একটা টিম এফোর্ট। আজকের পশ্চিমবঙ্গে টিম এফোর্টে চুরি চলছে। তো যদি শীত কেটে একা চোর হতো, সে তো সর্ষের তেল মেখে আসতো গো, ধরতে গেলে স্লিপ করে পালিয়ে যেত, মুখে কাপড় বাঁধা থাকতো, তাকে আর চিনতে পারা যেত না। কিন্তু টিম এফোর্টে চুরি করতে গেলে গোটা সিস্টেমকে চুরির সাথে যুক্ত করতে হয়। তাহলে যিনি মাথাতে আছেন তিনি কিংপিং, সিস্টেমের মাথায় তিনি। বিজেপির দাবি এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে গ্রেফতার করা উচিত। আপনারা কি সেই একই দাবি করছেন? যারা যুক্ত আছেন সবাইকে, যে বিজেপি অভিযোগ করছে সেই বিজেপি যুক্ত নেই তো? যারা অভিযোগ করছে তিনি নারদাতে ঘুষ নেননি তো? তুমিও চোর আমিও চোর, দুজনে মিলেই। ওই হিন্দিতে কথা আছে, शीशे के घर जिसका हो वो दूसरों के घर पत्थर नहीं फेंकते हैं। পাথর ছড়ে যতটা ছুড়লে ওর দরজাটা ভাঙবে না। আর ইডি সিবিআই যা তদন্ত করছে, তারা কিছু দান করছেন না এবং তারা কিছু মহান কাজ করছেন না। দে আর পাবলিক সার্ভেন্ট। আমরা তাদেরকে বেতনই দিই আমাদের ট্যাক্সের টাকা থেকে এই কাজটা করার জন্য। কাজের শিথিলতা, এই কাজে দীর্ঘসূত্রিতা এবং এই কাজে কতটা সঠিকভাবে কাজ করবেন আমরা জানি না, তবে আমরা চাই তারাও একটা এই সিস্টেমের, এই গভর্নমেন্টের পিলার। স্বচ্ছতা রক্ষা করার জন্য আপনারা যথেষ্ট নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং দ্রুততার সাথে কাজ করুন। পশ্চিমবঙ্গের মানুষ ভালো নেই। সরকারি চাকরি নেই, কোথাও নিয়োগ নেই, পরীক্ষা হচ্ছে, নিয়োগ নেই। পাশাপাশি আমরা দেখছি কোনো নতুন শিল্প কলকারখানাও তৈরি হচ্ছে না, অথচ শিল্প সামিট হচ্ছে। কি বলবেন? শিল্পের লাশ পড়ে থাকলে শিল্প আসে? লাশ পড়ে থাকলে চিল ভাগাড়ের আসে, ডেড বডি তুলে নিয়ে ভাগাড়ে ফেলে দিয়ে সেখানে মাংস খেয়ে যায়। তো শিল্পের চারিদিকে লাশ পড়ে আছে, এখানে কেন শিল্প আসবে? শালবনী জিন্দালদের ইস্পাত কারখানা বন্ধ করে সেখানে তিনি বলে দিলেন আমি স্পেনে গিয়ে পশ্চিমবঙ্গের একজন মানুষকে নিয়ে এখানে আমি শিল্প করব। এ হয় কোনো দিন? আপনি এবিজির ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যে লোডিং আনলোডিং করে তার কানে আপনি পিস্তল ভিড়িয়ে দিলেন। কে আসবে কাজ করতে? কে? এই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে যারা শিল্প তৈরি করবে, সেই শিল্পের উৎপাদিত দ্রব্য কেনার জন্য আমার পকেটে পয়সা আছে? নেই। আপনি দিয়ে দিচ্ছেন সরকারি কর্মচারীদেরকে? দিচ্ছেন না। আপনি নতুন করে একটা ইনোভেটিভ একটা তর্ক উপস্থিত করলেন যে ডিএটা সরকারি কর্মচারীদের অধিকার না অধিকার নয়, মীমাংসিত বিষয়। এ তো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা জানে, আপনি জানেন না? তাহলে যেখানে শিল্পের লাশ পড়ে থাকে, যেখানে পরিবেশ থাকে না, সেখানে 7টা কেন 70টা শিল্প সামিট করলেও আসে না। কিন্তু এতে আমরা খুশি নই বা এতে আমরা আনন্দিতও নই, এটা আমরা খুব ভয় পাচ্ছি। এখানে প্রশ্ন উঠছে একটা, অনেকেই প্রশ্ন করছেন আজকে দাঁড়িয়ে যে আর শুধু নতুন শিল্প আসছে না কেন বলছেন? আমার বাড়ি যে শিল্পাঞ্চল এলাকায়, সেই শিল্পাঞ্চল এলাকায় আমার এলাকায় 5টা কলিয়ারি বন্ধ করার নোটিশ এসছে। কি করে চলবে বলুন দেখি? যদি ইসিএলের 5টা কলিয়ারি বন্ধ হয়ে যায়, তাহলে যে ওখানে ফ্রিজ সারছেন, যিনি রেলিং তৈরি করছেন, যিনি ইট ভাটাতে ইট তৈরি করছেন, যিনি ওখানে সাইকেল তৈরি করছেন, যিনি গাড়ি ব্যবসা করছেন, যিনি সোনার ব্যবসা করছেন, যিনি ওখানে কাপড় তৈরি করছেন, যিনি ওখানে সিমেন্ট তৈরি করছেন, তার জিনিসগুলো বিকোবে? তাহলে আপনি তো গোড়ায় কেটে রেখে দিয়েছেন। নতুন শিল্প যারা আসবে তারা কোথায় আসবে? আমি তো দাবি করে বলতে পারি, আমি তো আপনাকে কাগজও দিতে পারি। দুর্গাপুরে প্রশাসনিক মিটিং হয়, সেখানে আমার অঞ্চলের সমস্ত ছোট কারখানা শিল্পের মালিকরা তারা গিয়ে বলছেন যে আমাদের চলছে না, আমরা পারছি না চালাতে, আমাকে প্রতিদিন কর্মীদেরকে ছাঁটাই করতে হচ্ছে। আমি লেবার কমিশনে বলতে পারছি না যে আমার 100টা লেবার কাজ করে, কারণ লেবার কমিশনে যদি আমি বলি 100টা লেবার কাজ করে, তাহলে তার পিএফ, তার ইএসআই তাকে আমাকে দেখতে হবে। আমি পারছি না, ফলে আমি তাকে ডেলি বেসিসে কাজ করাচ্ছি। আমার তার শ্রমের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। সস্তায় শ্রমের মজুদগার বানিয়ে রেখে দিয়েছে পশ্চিমবঙ্গটাকে। তাহলে যখন ভারী শিল্প, হিন্দুস্তান কেবল, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা, 5টা কলিয়ারি এবং তাদের দায়িত্ব থাকে না, পিডব্লিউডি, পিএইচই, রেল, এই সবটা যখন ডুবতে থাকে, আমি তো শিল্পাঞ্চলের মেয়ে, শিল্পাঞ্চলে আমি দেখেছি, কাজ করেছি এবং সেখানে বড় হয়েছি। আমার বাপ জ্যাঠা সব এখানে কাজ করেছে। যদি বড় কারখানা, বড় শিল্প না থাকে, ছোট কারখানা, ছোট শিল্পগুলো বাঁচতে পারে না, কারণ মানুষের পকেটে টাকা থাকে না। তাই চারিদিকে লাশ পড়ে আছে।
আপনি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিচালনায় যে ইউনিট আছে সেই ইউনিট বন্ধ করছেন, নতুন কোনো কারখানা খুলতে পারছেন না। এ সরকার অপদার্থ, এ সরকার পারবে না। আজ অনেকেই বলছেন যে সিঙ্গুর যে শ্মশানের নিস্তব্ধতা লক্ষ্য করা যাচ্ছে, বুদ্ধবাবু যদি সেদিন আরেকটু কড়া হাতে গোটা বিষয়টাকে দমন করার চেষ্টা করতেন, দমন করতেন, সিঙ্গুরে টাটাদের কারখানা যদি করতে পারতেন, তাহলে আজকে পশ্চিমবঙ্গের অবস্থাটা এমন হতো না বা টাটারা সানন্দে চলে যেত না। আপনিও কি মনে করেন যে বুদ্ধবাবুর আরেকটু কড়া হওয়া উচিত ছিল বাংলার যুবদের স্বার্থে, বেকার যুবক যুবতীদের স্বার্থে, শিল্পের স্বার্থে? বুদ্ধবাবু মানে তিনি তো একা ব্যক্তি নন, একটা গভর্নমেন্টের পলিসি। সেই পলিসি ছিল বলেই তো গণতান্ত্রিক পরিবেশ ছিল, সেই পলিসি ছিল বলেই তো মানুষ লড়াই আন্দোলন করতে পেরেছেন। কেউ ধ্বংসাত্মক লড়াই করেছেন, কেউ সৃষ্টির লড়াই করেছেন। ডিবাই পাই হেঁটেছে মেদিনীপুর কলেজ তৈরি করার জন্য, বক্রেশ্বর তৈরি করার জন্য, হলদিয়া পেট্রোকেমিক্যালস তৈরি করার জন্য, পশ্চিমবঙ্গের সম্প্রীতি রক্ষা করার জন্য। আর কেউ 26 দিন পথ আটকে বসেছিল শিল্পের ভবিষ্যৎকে ধ্বংস করার জন্য, কিন্তু গণতান্ত্রিক পরিবেশ ছিল। তাহলে কি আপনারা কথা বলতে চাইছেন যে আজকের পশ্চিমবঙ্গে হবু শিক্ষকরা, হবু শিক্ষিকারা যখন শীতের রাতে ওই বিধাননগর, সল্টলেক, ওই চত্বরে যখন লড়াই করে, এখানে গান্ধী মূর্তির পাদদেশে যখন লড়াই করে, তখন শীতের রাতে তাদের গায়ে জল কামান নিয়ে জল ছিটিয়ে দেওয়াটা খুব মানবিক? গভর্নমেন্টের একটা পলিসি পশ্চিমবঙ্গের মাটিতে গণতন্ত্রকে রক্ষা করে মানুষের স্বার্থে, মানুষের ছেলে মেয়েদের, তাদের বেকার যুবক যুবতীদের স্বার্থে একাধিক শিল্প কারখানা এবং অন্যদিকে কৃষিতে সাফল্য এবং পশ্চিমবঙ্গের মাটিতে একটা নতুন ভবিষ্যৎ তৈরি করার। মানুষ একটা সময়ের জন্য কখনো হয়তো বুঝতে পারেন না, আবার বুঝতে পারেন, বুঝতে পেরেছেন বলেই 50 দিনে গড়ে 50,000 মানুষ। আমরা কোনোদিন ভাবিনি যে ডিওয়াইএফআইয়ের কলে এত মানুষ আমাদের মিছিলে হাঁটবে, সত্যি করেই ভাবিনি। নয়, দীর্ঘদিন ধরে বাংলা দেখে আসছে, বাংলার মানুষ দেখে এসছে, এবং সেখানে একটা প্রবাদ ছিল, যতক্ষণ জীবন আছে ততক্ষণ আসন আছে। মানে আমরা এটাও দেখেছি যে সিনিয়র নেতৃত্ব 2021-এর বিধানসভা নির্বাচনে যেভাবে আপনাদেরকে অর্থাৎ তরুণ প্রজন্মকে এগিয়ে দেওয়া হয়েছে, তার আগে আমরা এমনটা দেখিনি। এটাকে আরও আগে করলে বামেদের পক্ষে আরও ভালো হতে বলে মনে করেন? আমি তো যতদিন ডিওয়াইএফআই করছি, আমি তো আমার নেতাদেরকে দেখেছি, তারা বয়সে মননে যুব, আসলে পলিসি কথা বলে, পলিসি কথা বলে। আপনি কি ভাবছেন সেটা প্রো স্টেট না এগেনস্ট অফ দ্য স্টেট? ভাবনা কথা বলে। ভাবনাটা কি মানধাত্তা ছিল? তাহলে কি শিল্প কারখানা তৈরি করার কথা বলছিল? তাহলে ভাবনাটা তো আজকের মানধাত্তা আমলের। 21,000 মদের দোকান খুলে দাও, 8,322টা স্কুল বন্ধ করে দাও, তো মধ্যযুগীয় কালচার। আপনি বিধানসভা নির্বাচনে লড়াই করেছেন, দল যদি বলে লোকসভা নির্বাচনে কি প্রার্থী হবেন? সিপিএমের কাজ করবে, ডিওয়াইএফআই নির্বাচনী সংগঠন নয়। আর ডিওয়াইএফআই নির্বাচন থেকে দূরেও থাকে না, ক্যাম্পেইন প্রচারের কাজ করি এবং আমরা আমাদের আদর্শগত জায়গায় বলি যে আমরা লড়াইয়ের বার্তাবাহক, বিপ্লবের বার্তাবাহক। নির্বাচনে কে ক্যান্ডিডেট হবে তার থেকেও বড় ব্যাপার থাকবে যে এই নির্বাচনে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে আমাদের প্রচারটা অবিরাম থাকবে। গতকালও ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। সেক্ষেত্রে বাংলায় চাকরি নেই, পরীক্ষা আছে, চাকরি নেই, শিল্প নেই, কোনো জায়গায় কোনো নিয়োগ নেই। এই অবস্থায় আগামী ব্রিগেডে যুবদের প্রতি আপনার বার্তা কি হবে? কি স্পেশাল বার্তা? আমার বার্তা নেই, মানুষ ডিওয়াইএফআইকে বার্তা দিয়েছে প্রতিটা দিন, মাটিতে দাঁড়িয়ে লড়ে যাও, ডিওয়াইএফআই সেই কাজ করছে। ব্রিগেডের মাঠেও সবাই একসাথে এই শপথই গ্রহণ করবে, পশ্চিমবঙ্গকে বাঁচাতে, দেশকে বাঁচাতে, আমি বাঁচতে, আপনি বাঁচতে, সবাই মিলে আসুন, হাতে হাত ধরে অন্যায়ের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, দাঙ্গাবাজের বিরুদ্ধে একসাথে লড়ি। আশাবাদী সেক্ষেত্রে লড়াইয়ে তো চিরকাল আশাবাদী। ইংল্যান্ড থেকে দেশকে ওরা শাসন করতো, আমরা মাটিতে থেকে ওদেরকে তাড়িয়ে দিয়েছি। বেশ, আমি অনুষ্ঠান শেষ করব, আজকের সাক্ষাৎকার শেষ করব, কিন্তু তার আগে মীনাক্ষী মুখোপাধ্যায়ের কাছে একটু রাজনীতির বাইরে প্রশ্ন। রাজনীতি ছাড়া আর কি করতে ভালো লাগে? রাজনীতি ছাড়া? রাজনীতি তো মানুষ করে, মানুষের যা যা ভালো লাগে আমারও তাই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং ব্রিগেডের সমাবেশের জন্য শুভেচ্ছা রইল।
ঠিক পাশাপাশি আজকের বক্তব্য থেকে এটা পরিষ্কার যে আগামী 7 তারিখের বিধান ব্রিগেডের যে সমাবেশ, সে সমাবেশকে পাখির চোখ করেই এগোতে চাইছে ডিওয়াইএফআই, এবং সেই ব্রিগেডের সমাবেশে আছড়ে পড়া মানুষের যে জনস্রোত, সেই জনস্রোতকে কাজে লাগিয়ে আগামী লোকসভা ভোটের বা নির্বাচনে কতটা নিজেদের অবস্থানকে আরও সুনিশ্চিত করতে পারে এখন বামেরা, এখন সেটাই দেখার। আপনারা দেখতে থাকুন সিএন। যে পার্টিরই তিনি তো আমার মুখ্যমন্ত্রী, তিনি তো আমার শিক্ষামন্ত্রী। সেই শিক্ষামন্ত্রী জেলে থাকবে চাকরি বিক্রি করেছে বলে? তাহলে বিকল্প